ভোল্টের টোটাল কারেন্ট, হ্যাঁ এসি কারেন্ট মাপবো আমরা। এসি কারেন্ট কই জানি, এটা হলো ডিসি, এটা হলো এসি। এসি হচ্ছে যে 60 মিলি অ্যাম্পিয়ার দিয়ে দেখতে। কারেন্ট কোথায় দেখতে হয়? কারেন্ট সিরিজে দেখতে হয় এবং সার্কিটের যে কোনো পজিশন থেকে দেখলে একই মান পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা এখন এই জায়গাতে দেখলাম, যে কোনো এক জায়গাতে দেখা যাবে, কেমন? এখান থেকে এখানে কারেন্ট কত আছে? 11.34 মিলি অ্যাম্পিয়ার। এই সার্কিটের মোট কারেন্ট 11.34 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা লেখার পরে ওর পাশে আপনি লিখে দেবেন আরএমএস, ব্র্যাকেটে রাখবেন আরএমএস, ওই মিলি অ্যাম্পিয়ারের পাশে আরএমএস, মানে এই কারেন্টটা আমরা দেখলাম আরএমএস এ। এটাকে পিক টু পিকে যদি কনভার্ট করি তাহলে কি করবো? গুণ করে দেবো, গুণ করে দেবো। আচ্ছা, এখন আমরা কি করব? এখন হচ্ছে যে ভোল্টেজটা দেখে নেব, কেমন? ভোল্টেজ কই? এই যে এসি 5 ভোল্ট। তো এই মিটার দিয়ে কি দেখা যাবে? আরএমএস দেখা যাবে, তাই না? ওইখানে আরএমএস দেখা যাবে, একটু পিকও দেখা যাবে, তাই তো? তো আরএমএসটাই আমরা দেখি যে কি বলে। এখানে আরএমএস আছে 3.41। ওই জায়গায় কত দেখায় দেখেন তো? 3.41। এখানে ওই রকম 3.41 মতোই দেখাচ্ছে, কেমন? এসি ভোল্টেজ তো একটু কম বেশি হতে থাকে। তো লেখেন ভিএস সমান আছে 3. ভিএস লেখেন, ভিএস আরএমএস 3.41 ভিএস, তাই না? এটা আরএমএস এ। এবার লিখবেন ভিআর, ওর নিচে লেখেন ভিআর। ভিআর মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ। ভিআর কত? 1.13 বা 1.14 লেখেন। 1.138, ঠিক আছে, সবই আরএমএস। আচ্ছা, তারপরে ভিএল 4.68, তারপরে হলো ভিসি 1.77, ঠিক আছে? তো আমার এই রিডিংটাও নেওয়া হয়ে গেল, কেমন? তো এইবার আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে ওই যে ক্যালকুলেশনগুলো আছে, এই যে এভাবে যোগ বিয়োগ করে আপনি ভিএসটা বের করবেন। একটা হচ্ছে যে ক্যালকুলেটেড ভ্যালু, আর একটা হলো হচ্ছে যে আপনার এই যে সেটিং ভ্যালু, এগুলো বের করবেন। তারপরে হচ্ছে যে আপনাদের কোণ নির্ণয়ের একটা বিষয় আছে, কোণ নির্ণয়ের একটা বিষয় আছে যে ট্যান ইনভার্সটা করা লাগে। আমরা তো জানি এক্সএল ইকুয়াল টু 2πfl, এটা তো আমরা জানি না? আর এক্সি সমান হচ্ছে 1/2πfc। আচ্ছা, এখানে হচ্ছে যে যখন পায়ের মান দিবেন, হ্যাঁ পায়ের মান দিবেন হচ্ছে যে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কোণ নির্ণয়ের সময় 180 ডিগ্রি। না, ওই সময় হচ্ছে যে পায়ের মান 3.141 হবে, ঠিক আছে? যখন থিটা নির্ণয় করেন, আমি বলেছি কোণ নির্ণয়ের সময় আর কি, থিটা নির্ণয়ের সময় হচ্ছে পায়ের মান তখন হচ্ছে যে 180 ডিগ্রি দিবেন, কেমন? অর্থাৎ থিটা আর যখন বের করবেন তখন হচ্ছে যে আপনার 2πft যখন হচ্ছে টাইমিংয়ের সাথে যখন পাইটা গুণ করবেন তখন হচ্ছে যে 180 ডিগ্রি দিবেন, কেমন? টাইমিংটা কত থেকে নেবেন? টাইমিংটা নেবেন কোথা থেকে সেটা আমি দেখাচ্ছি, কেমন? টাইমিংটা কোথা থেকে নেবেন আসেন। আর এর সাপেক্ষে আমরা দেখবো যে কোনো অ্যাঙ্গেল আছে কিনা, কেমন? আচ্ছা দেখেন, এটা কি আমরা
মিলে দেওয়ার কথা। কিন্তু না মিললেও এর ভিতরে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স এখানে যেমন মিলে গেছে, জি স্যার। কিন্তু যদি আমি এটাকে নিচের দিকে নামাই, কোনো ফেজ ডিফারেন্স নাই। কেমন এটা দিয়ে আমরা কালার অ্যাক্রোজে দেখলাম, এটা দেখলাম হচ্ছে যে রেজিস্ট্যান্সে দেখলাম, এরপরে ইন্ডাক্টরে অ্যাক্রোজে দেখলাম। কেমন এখন ফেজ ডিফারেন্স এই যে সরে গেছে। অথবা এটা একটু নামাই দিতে পারি। হ্যাঁ, এনে আমি যে কোনো একটা ওয়েবের উপরে রাখলাম, এই যে হলুদের উপরে রাখলাম। হ্যাঁ, হলুদের উপরে রাখলাম একদম টপে। এবার এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার এই ডটেড লাইন এসে গেল, মানে ওইটা আর রাখার পর দেখি পার্থক্য কত, ডেটার সাথে 238। এটার উপর তারপরে হলো এটার উপর 55 মাইক্রোসেকেন্ড। দুটা ওয়েভের ডিফারেন্স কত? 55 মাইক্রোসেকেন্ড। লিখুন স্যার কার্সর দিয়ে কী করি স্যার আমরা? তার সাথে ওই যে ওইটারে অ্যাডজাস্ট করে কোথায় নিয়ে রাখবো, কেমন? তো 55 মাইক্রোসেকেন্ড লেখেন, কে লিখতেছে, লিখেছেন? 55 মাইক্রোসেকেন্ড। এটা হচ্ছে যে ইন্ডাক্টরের জন্য, এটা আপনারা ক্যালকুলেশন করে বের করবেন। এটা যদি ক্যাপাসিটরের জন্য যায় আর রেজিস্ট্যান্সের জন্য কত, ওটার জন্য কোনো পার্থক্য নেই, ওটার কোনো পার্থক্যই নেই। ডিগ্রি তো বের করবেন, এই সময় যে ডিগ্রিটা বের করবেন। আচ্ছা, এবার যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে যাই, ক্যাপাসিটরের ক্ষেত্রে গেলে দেখেন অনেক পার্থক্য। আমাদের এই যে হলুদের এখানে তো আসেই, ওটা নড়াচড়া করার দরকার নেই। এবার ক্যাপাসিটরে করতে আসে ওটাতে সরাচ্ছি, স্যার যে কোনো জায়গায় নিলেই হবে। হ্যাঁ, না যে কোনো জায়গায় নিলে হবে না। এই যে এর টপে আছে আর এর টপে আছে, হ্যাঁ দুইটা টপে আছে। তো লেখেন এটার পার্থক্য হলো 600 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এই যে যে পর্যন্ত আমি ডাটা নিয়ে দিলাম, এরপরে আর মনে হয় না যে কোনো ডাটা লাগবে, আমি যতদূর জানি। ঠিক আছে, তো এখন আপনারা কী করবেন, যে ক্যালকুলেশন করে বের করবেন। ক্যালকুলেশনটা করে পুরো শেষ হওয়ার পরে প্রথমে দুই গ্রুপের এক গ্রুপ দাঁড়ায় থাকবে, এক গ্রুপ করবো, তারপরে ওনারা মিলিয়ে ফেলার পরে তারপরে আর একজন আসবে। আমার মনে হয় যে এখানে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না।